আসসালামু আলাইকুম। তোমরা যারা নার্সিং এ পরীক্ষা দিবা তাদের জন্য আজকের এই ক্লাসটি। আজকের ক্লাসের টপিক হচ্ছে পদার্থবিজ্ঞান এবং আজকে পদার্থবিজ্ঞানের আমি ১ম লেকচার পদার্থ এই নিয়ে আলোচনা করতেছি। তো ক্লাসটি শুরু করা যাক। তো এখানে লক্ষ্য রাখো বলা হয়েছে পদার্থ কি সবার আগে জানতে হবে। দেখো, পদার্থ হলো আমাদের চারপাশে সবকিছু যা স্থান দখল করে এবং ভর আছে, অর্থাৎ পদার্থের বৈশিষ্ট্য কি পদার্থ স্থান দখল করে এবং পদার্থের ভর আছে। পদার্থ স্থান দখল করে এবং পদার্থের ভর আছে। সহজভাবে বললে যা দেখা যায়, ছোঁয়া যায়, যার ওজন আছে এবং জায়গা নেই তাকেই পদার্থ বলা হয়। অর্থাৎ আমরা যা দেখতে পাই, যা ছুঁইতে পাই এবং যার ওজন আছে এবং জায়গা দখল করে সেটি পদার্থ। যেমন পানি, বাতাস, কাঠ, লোহা, বই, খাবার ইত্যাদি এগুলো হচ্ছে পদার্থের উদাহরণ। এখন আমরা কিছু লক্ষ্য করি, এখানে বলছে তাপ, আলো, শব্দ এগুলো পদার্থ নয় কারণ এগুলোর ভর নেই এবং স্থান দখল করে না। তাহলে এগুলো কি? এগুলো হচ্ছে শক্তি। এগুলো শক্তি। এখন আমরা জানবো শক্তি কি। শক্তি হলো কাজ করার ক্ষমতা। অর্থাৎ শক্তি মানে কি? কাজ করার ক্ষমতা। তো আমরা শক্তির ডেফিনিশন দেখে নিই। এখানে বলছে যেকোনো কিছুকে নড়ানো, গরম করা বা আলো দেওয়া বা কোনো কাজ কোনো কাজ সম্পাদন করার জন্য যা প্রয়োজন সেটি শক্তি। শক্তির কিছু বৈশিষ্ট্য লক্ষ্য করি, দেখো। শক্তি সৃষ্টি বা ধ্বংস হয় না। শুধু এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। ২. শক্তির কোনো ভর নেই। ৩. শক্তি ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। অর্থাৎ এখানে বলা হয়েছে শক্তি কখনো ধ্বংস হয় না, অর্থাৎ শক্তির রূপ পরিবর্তন করে। যেমন আমরা যখন তাপ দেই পানিকে, তখন পানি কি হয়? তরল থেকে গ্যাসীয় রূপে রূপান্তরিত হয়। অর্থাৎ এই যে পানির যে একটা পরিবর্তন, এটা মূলত শক্তির কারণে। তো এটাই এখানে বোঝানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে শক্তির কোনো ভর নেই। আর ৩ নম্বর, শক্তি ছাড়া কোনো কাজ সম্ভব হয় না। তো আমরা কিছু শক্তির ধরন দেখি। এখানে বলা আছে যান্ত্রিক শক্তি, অর্থাৎ মেকানিক্যাল এনার্জি। এখানে বলা আছে যান্ত্রিক শক্তির উদাহরণ কি কি? গতিশক্তি, যা চলমান বস্তুর শক্তি, এবং বিভব শক্তি, অর্থাৎ কোনো বস্তুর অবস্থানের কারণে সঞ্চিত শক্তি। তো আমরা এসব শুধু নামগুলো মনে রাখলেই হবে, আমাদের অত বিস্তারিত না জানলেও হয়ে যাবে। তো এখানে বলা আছে তাপ শক্তি। তাপ শক্তির উদাহরণ কি কি? যেমন আগুন, গরম পানি এগুলো থেকে পাওয়া যায়। আলোক শক্তি আমরা কোথা থেকে পাই? সূর্য এবং বাতি থেকে আলোক শক্তি পাই আমরা। এবং রাসায়নিক শক্তি কোথা থেকে পাই? যেমন খাবার, জ্বালানি, আবার ব্যাটারি শক্তি থেকে আমরা রাসায়নিক শক্তি পাই। তারপর হচ্ছে বিদ্যুৎ শক্তি। আমরা বিদ্যুৎ শক্তি কোথা থেকে পাই? যেমন ফ্যান, মোবাইল, টিভি ইত্যাদি থেকে আমরা বিদ্যুৎ শক্তি পাই। আবার পারমাণবিক শক্তি, এটা আমরা কোথা থেকে পাই? পরমাণুর ভেতর থেকে আমরা পারমাণবিক শক্তি পাই। আমরা কিছু উদাহরণ দেখব। এখানে বলা হয়েছে আমরা খাবার খেয়ে শরীরে শক্তি পাই, যা মূলত রাসায়নিক শক্তি। তা অনেক সময় এমসিকিউ আসতে পারে যে আমরা খাবার খেয়ে যে শক্তি পাই সেটা উৎস কি? সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। সূর্য থেকে আমরা যে শক্তি পাই সেগুলো হচ্ছে আলো বা তাপ শক্তি। আবার ফ্যান চলার পেছনে যে শক্তি খরচ হয় সেটা হচ্ছে বিদ্যুৎ শক্তি। তো এখন আমরা দেখব শক্তি ও পদার্থের মধ্যে কিছু পার্থক্য। শক্তি ও পদার্থের মধ্যে কিছু পার্থক্য। দেখো, এখানে বলা হয়েছে পদার্থের ভর আছে এবং স্থান দখল করে, কিন্তু শক্তির কোনো ভর নেই। শক্তি বলতে বোঝায় কাজ করার ক্ষমতা। তারপর বলা হয়েছে পদার্থের অস্তিত্ব আছে, যেমন পদার্থ দেখা যায়, ছোঁয়া যায়, কিন্তু শক্তির কোনো অস্তিত্ব নেই। অর্থাৎ শক্তি দেখা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু এর প্রভাব বোঝা যায়। পদার্থের ভর আছে, পদার্থের ভর আছে কিন্তু শক্তির ভর নেই। আবার পদার্থ স্থান দখল করে কিন্তু শক্তি স্থান দখল করে না। আবার পদার্থের ৩ টি রূপ আছে, যেমন কঠিন, তরল, গ্যাসীয়। কিন্তু শক্তির রূপ কি কি? যান্ত্রিক, তাপ শক্তি, আলোক শক্তি ও বিদ্যুৎ শক্তি এগুলো। আবার দেখো উদাহরণ, পদার্থের উদাহরণ কি কি? পানি, লোহা, কাঠ, বাতাস। আর শক্তির উদাহরণ কি কি?
আলো, তাপ, বিদ্যুৎ ও শব্দ। পদার্থ শক্তিতে রূপান্তর হতে পারে, কিন্তু শক্তি পদার্থে রূপান্তর হতে পারে না। এখানে এটা বলা হয়েছে যে কোনো পদার্থ শক্তিতে রূপান্তর হতে পারবে, কিন্তু কোনো শক্তি কোনো পদার্থে রূপান্তরিত হতে পারবে না। এখন আমরা দেখব পানির ৩ অবস্থা। অর্থাৎ পানি এমন একটি পদার্থ যার ৩টি অবস্থা বিরাজ করে। এখানে লক্ষ্য রাখি, পানি এমন একটি পদার্থ যার ৩টি অবস্থা থাকতে পারে। কি কি? পানির কঠিন অবস্থা, পানির কঠিন অবস্থা কি? পানি কঠিন অবস্থায় বরফ, যেমন, এবং বরফের বৈশিষ্ট্য কি? বরফের নির্দিষ্ট আকার ও আয়তন আছে। উদাহরণ কি কি? যেমন ফ্রিজের বরফ বা হিমবাহ। পানির তরল অবস্থা কি? পানি, ওয়াটার, যা আমরা পান করি। এই পানির ওয়াটারের বৈশিষ্ট্য কি? নির্দিষ্ট আয়তন থাকে এবং পরিবর্তনশীল, যেমন নদী, পুকুর ও বোতলের পানি। আবার এখানে দেখো, গ্যাস, পানির গ্যাসীয় উদাহরণ কি? জলীয় বাষ্প। জলীয় বাষ্পের বৈশিষ্ট্য কি কি? নির্দিষ্ট আকার ও আয়তন কোনটিও থাকে না, অর্থাৎ গ্যাসের কোনো আকার ও আয়তন কিছুই থাকে না। আর এখানে বলা হয়েছে গ্যাসীয় পদার্থের উদ্যোগ কি? উদাহরণ কি কি? যেমন সেদ্ধ পানি বা বাষ্প বা মেঘ, এগুলো হচ্ছে গ্যাসীয় উদাহরণ। এখন আমরা জানবো গলনাঙ্ক সম্পর্কে। গলনাঙ্ক হলো সেই নির্দিষ্ট তাপমাত্রা যেখানে কোনো কঠিন পদার্থ তরলে রূপান্তরিত হয়। অর্থাৎ গলনাঙ্ক কি? যখন কোনো পদার্থকে তাপ দেওয়া হবে এবং সেই পদার্থ যদি কঠিন থেকে তরলে রূপান্তরিত হয়, সেটি হচ্ছে গলনাঙ্ক। এখন আমরা একটি এমসিকিউ গুরুত্বপূর্ণ পয়েন্ট লক্ষ্য করব। এখানে বলা আছে বরফের গলনাঙ্ক হচ্ছে 0°C। পরীক্ষায় আসে যে বরফের গলনাঙ্ক কত ডিগ্রি সেলসিয়াস? এটা হবে 0°C। আবার এখানে দেখি বলা হয়েছে লোহার গলনাঙ্ক। তো লোহার গলনাঙ্ক হচ্ছে 1538°C, এবং সোনা অর্থাৎ গোল্ড এর গলনাঙ্ক হচ্ছে 1064°C। এখন আমরা দেখব গলনাঙ্কের বৈশিষ্ট্য। অর্থাৎ গলনাঙ্কের কি কি বৈশিষ্ট্য থাকতে পারে। দেখো, প্রতিটি পদার্থের গলনাঙ্ক আলাদা, অর্থাৎ প্রতিটি পদার্থের আলাদা আলাদা গলনাঙ্ক থাকবে। পদার্থের গলনাঙ্ক অর্থাৎ এখানে বলা আছে গলনাঙ্কে পদার্থের তাপমাত্রা অপরিবর্তিত থাকে যতক্ষণ না পুরো পদার্থ গলে যায়। অর্থাৎ যখন কোনো পদার্থকে তাপ দেই, তাপমাত্রা সেখানে অপরিবর্তিত, অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না যতক্ষণ না সেই পদার্থটি সম্পূর্ণরূপে গলে যায়। এখানে বলা আছে বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক নির্দিষ্ট, কিন্তু মিশ্রণ হলে পরিবর্তিত হতে পারে। অর্থাৎ এখানে বলা আছে কোনো বিশুদ্ধ পদার্থের গলনাঙ্ক থাকবে নির্দিষ্ট, কিন্তু সেটা যদি কোনো মিশ্রণ পদার্থ হয় তাহলে তার গলনাঙ্ক পরিবর্তন হবে। এখন আমরা দেখব স্ফুটনাঙ্ক কি। অর্থাৎ স্ফুটনাঙ্ক কি? দেখো, এখানে বলা আছে স্ফুটনাঙ্ক হচ্ছে সেই নির্দিষ্ট তাপমাত্রা যেখানে তরল পদার্থ ফুটতে থাকে, অর্থাৎ এবং গ্যাসীয় রূপে রূপ নেয়। অর্থাৎ আমরা লক্ষ্য করি যখন আমরা পানিকে তাপ দেই এবং পানি যখন 100°C তাপমাত্রায় গিয়ে ফুটতে থাকে, ফুটে বা জলীয় বাষ্পে রূপান্তরিত হয়, সেই অবস্থাটাই হচ্ছে স্ফুটনাঙ্ক। আমরা কিছু উদাহরণ দেখবো। এখানে বলা হয়েছে যে দেখো, পানির স্ফুটনাঙ্ক হচ্ছে 100°C, অর্থাৎ 100°C তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে রূপ নেয়। অ্যালকোহল অথবা ইথানল, এটা ইম্পর্টেন্ট। দেখো, অ্যালকোহল বা ইথানলের গলনাঙ্ক হচ্ছে 78°C, এবং লোহার গলনাঙ্ক হচ্ছে, লোহার স্ফুটনাঙ্ক বা গলনাঙ্ক হচ্ছে, এখানে হবে লোহার স্ফুটনাঙ্ক হচ্ছে 2862°C। অর্থাৎ আমরা সহজভাবে বলতে পারি যে যে তাপমাত্রায় পানি ফুটে বাষ্পে পরিণত হয় সেটি হচ্ছে পানির স্ফুটনাঙ্ক। তো এখন আমরা ঊর্ধ্বপাতন সম্পর্কে জানবো। দেখো, ঊর্ধ্বপাতন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে কোনো পদার্থকে তাপ দিলে সে কঠিন পদার্থ থেকে সরাসরি গ্যাসে রূপ নেয়, সেটি হচ্ছে ঊর্ধ্বপাতন। অর্থাৎ যখন কোনো পদার্থকে আমরা তাপ দেব সেটি আর তরলে রূপান্তরিত না হয়ে সরাসরি গ্যাসে রূপান্তরিত হবে, সেটি হচ্ছে ঊর্ধ্বপাতন। আমরা কিছু উদাহরণ দেখি, যেমন শুষ্ক বরফ বা ড্রাই আইস, যখন এটাকে তাপ দেই তখন সেটা সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। আবার এখানে কার্পুরকে যখন আমরা তাপ দিই সেটা সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। আবার হচ্ছে ন্যাপথলিনকে যখন আমরা তাপ দেই তখন সেটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়।
আমরা কিছু উদাহরণ দেখি, যেমন কাপড়ের আলমারিতে রেখে দিলে আস্তে আস্তে উধাও হয়ে যায়, সেটি কিন্তু তরলে রূপান্তরিত হয় না, সেটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়। তারপর আয়োডিন গরম করলে বেগুনি রঙের বাষ্পে পরিণত হয়। অর্থাৎ ঊর্ধ্বপতন হলো সেই সব উপাদান যেটাকে তাপ দিলে সেটি সরাসরি গ্যাসে রূপান্তরিত হয়, সেটি আর তরলে রূপান্তরিত হয় না। তো আজকের ক্লাসটি এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।